বৈযোগ বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জার্মান সাহিত্যিক এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই। উপন্যাসটির আজ ১৩তম এবং শেষ পর্ব। দুদিন পরে গ্রেবার তার দলকে খুঁজে পেল এবং সেনা দপ্তরে গিয়ে তার ফিরে আসার খবর জানালো। সার্জেন্ট মেজরের কোনো পাত্তা নেই, কেবল একজন কেরানি চেয়ারে বসে ঢুলছে। শেষবারে দেখা জায়গা থেকে গ্রামটা এখন প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে। গ্রেবার জিজ্ঞেস করল, এখানের খবর কি? ও কথা জিজ্ঞেস করবেন না, এক কথায় যাকে বলে জঘন্য। তারপর আপনার ছুটি কেমন কাটলো? ওই একরকম। কেন, এখানে কিছু হয়েছে নাকি? অনেক। এসে যখন পড়েছেন নিজে চোখেই সব দেখবেন। অন্য সৈনিকরা সব কোথায়? কিছু ট্রেঞ্চ করছে, কিছু মৃতদেহ কবর দিচ্ছে। দুপুরের আগেই ওরা ফিরে আসবে। কেউ মারা টারা গেছে নাকি? সেটা আমার পক্ষে বলা মুশকিল। আমি তো ঠিক জানি না আপনি যাওয়ার সময় কারা বেঁচে ছিলেন। তবে অনেক রংরুটকে সেনাবাহিনীতে নেওয়া হয়েছিল। সবকটারই গলা টিপলে দুধ বেরোয়। যুদ্ধে জও বোঝে না। মাছির মতো ওরাই মরেছে সবার আগে। আমাদের নতুন একজন সার্জেন্ট এসেছেন, মাইনার্ট। কেরানি হাই তুলল। এসে যখন পড়েছেন রয়ে শয়ে সব দেখবেন। আমি আর কি বলবো? গ্রেবার গ্রামের পথে পা বাড়ালো। সব গ্রাম প্রায় একই রকম দেখতে, একইভাবে বিধ্বস্ত হয়েছে। কেবল তফাৎ, যা এখন আর তুষার নেই, পথগুলো কাদায় প্যাচ প্যাচ করছে। হাঁটতে গেলে পা বসে যায়। পথের মাঝে মাঝে তক্তা পাতা। তক্তার এ মাথায় পা দিলে ও মাথা ঢেকির মতো উঠে যাচ্ছে। সূর্য অনেকটা ওপরে উঠে গেছে, রোদের তেজ বাড়ছে। গ্রেবারের মনে হলো জার্মানির চেয়ে এখানে গরম যেন একটু বেশি। ও কান পেতে শুনল সীমান্তে ভারী কামানের শব্দ, দিগন্তে ধ্বনিত প্রতিধ্বনিত তার গুরুগম্ভীর আওয়াজ। ওদের আস্তানাটা খুঁজে পেতে গ্রেবারের কোনো অসুবিধে হলো না। জিনিসপত্র রেখে ও বাইরে বেরিয়ে এলো আবার। এবার গ্রামের চারধার ঘিরে ট্রেঞ্চগুলো ওর চোখে পড়ল। ওগুলো এখনো জলে টইটুম্বুর হয়ে রয়েছে। মাঝে মাঝে পাড় থেকে ধসে গেছে। কোথাও কোথাও সিমেন্ট আর লোহা জমিয়ে গোপন আশ্রয় তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে ওগুলো মনে হয় ঠিক যেন গোরস্থান। গ্রেবার ফিরে চলল। বড় রাস্তায় সেনাবাহিনীর কমান্ডার রায়ের সঙ্গে দেখা হয়ে গেল। চশমা চোখে ছড়ি হাতে তক্তা পেরিয়ে আসার সময় ওকে দেখে সার্কাসের দলে তারের খেলা দেখানো কোনো ক্লাউনের মতো মনে হলো। গ্রেবারকে দেখে উনি খুব খুশি হলেন। তুমি চলে গেলে আর সব ছুটিও বাতিল হয়ে গেল। সেদিক থেকে তুমি খুব ভাগ্যবান, গ্রেবার। কমান্ডার উজ্জ্বল চোখে ওর দিকে তাকালেন। তারপর, ছুটিতে কোনো অসুবিধে হয়নি তো? না স্যার। ভালো, আমরা আপাতত এখানে ঘাঁটি গেড়েছি। জায়গাটা বিশেষ সুবিধের নয়। আমরা ২-১ দিনের মধ্যেই সংরক্ষিত আস্তানায় ফিরে যাব। ঢালাইয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে। জায়গাটা তুমি দেখেছ? ঠিক দেখার সুযোগ হয়নি। সে কি, এখনো তুমি দেখোইনি? না স্যার। এখান থেকে প্রায় ৪০ কিলোমিটার পেছনে। কেন, ট্রেনে আসার সময় লক্ষ্য করনি? আমি ভোরবেলা এখানে এসে পৌঁছেছি স্যার। রাত্রিরে ঘুমিয়ে পড়েছিলাম বলে ঠিক লক্ষ্য করতে পারিনি। তাই হবে। গ্রেবারের মুখের দিকে তাকিয়ে উনি কি যেন খোঁজার চেষ্টা করলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, তোমাদের প্লাটুন লিডার লেফটেন্যান্ট মুয়েলার মারা গেছেন। এখন তোমাদের নতুন লেফটেন্যান্ট মাস। ঠিক এই মুহূর্তে কি বলবে গ্রেবার ভেবে পেল না। কোনো রকমে ও ঢোক গিলল। হ্যাঁ স্যার। কাদার মধ্যে ছড়ি গিথে গিথে কমান্ডার রায়ে মাটি পরীক্ষা করে দেখলেন। সব জিনিসেরই ভালো মন্দ আছে। যতদিন না এই কাদা শুকোচ্ছে, রাশিয়ানরা সাজোয়া নিয়ে দ্রুত এগিয়ে আসতে পারবে না। আর আমরাও সংরক্ষিত অঞ্চলে সৈন্য সমাবেশ করার সুযোগ পাব। তুমি ফিরে আসাতে আমরা খুব খুশি হয়েছি, গ্রেবার। তরুণ রংরুটদের শিক্ষা দেবার জন্যে আমাদের পাকা সৈনিকের দরকার। তারপর, তোমাদের ওখানকার খবর কি? এখানকার মতো একই অবস্থা। বহুবার বিমান আক্রমণ হয়ে গেছে। তাই নাকি?
তাহলে তো খুবই চিন্তার কথা। অন্যান্য শহরের খবর ঠিক জানি না, তবে আমাদের শহরে প্রতি 2 দিন অন্তর কমসে কম একবার করে অন্তত বিমান আক্রমণ হয়েছে। রায় এমনভাবে গ্রেবারের দিকে তাকালেন যেন ওর মুখ থেকে আরো অনেক কিছু শুনতে চান। গ্রেবার কিন্তু আর কিছু বলল না। দুপুরে অন্য সৈন্যরা সব ফিরে এলো। ইম্মেরমান বলল, এই যে, এখনো বেঁচে আছো তাহলে? তাই ভাগাড়ে আবার মরতে ফিরে এলে কেন? পালাতে পারলে না? গ্রেবার হাসল। কোথায়? ইম্মেরমান মাথা চুলকোতে চুলকোতে বলল, কেন, সুইজারল্যান্ডে? তাই তো, ওর কথা আমার একদম মনে ছিল না। ইস, কি ভুলটাই না করেছি। প্রতিদিন জার্মানি থেকে বিলাসবহুল বিশেষ একটা ট্রেন ছাড়ে সুইজারল্যান্ডে পলাতকদের পৌঁছে দেবার জন্যে। ট্রেনের মাথায় রেড ক্রসের চিহ্ন আঁকা থাকে, যাতে কেউ না বোমা ফেলে। আর সুইজারল্যান্ড সীমান্তে পলাতকদের স্বাগত জানাবার জন্যে বিজয় তোরণও তৈরি করে রাখা হয়েছে। ভাড়ার কাকে বলে? অত যদি সহজ হতো, সবাই তাহলে জার্মানি ছেড়ে পালাতো। সহজ নয়, আমি জানি। এসব ক্ষেত্রে জীবনের জন্যে সবসময়ই বিপদের ঝুঁকি নিতে হয়। তাছাড়া প্রতিদিন যে হারে পিছু হটছি, কোথায় গিয়ে পৌঁছবো কেউ জানে না। এও তো এক ধরনের পালানো। পরিণামে এ ঝুঁকি সুইজারল্যান্ডে পালানোর চাইতে কোনো অংশে কম বিপজ্জনক নয়। গ্রেবার ভাবল কথাটা একেবারে মিথ্যে নয়। মনে মনে ভাবলেও এই মুহূর্তে উপযুক্ত কোনো জবাবও খুঁজে পেল না, তাই চুপ করে রইল। মহিলার মারা গেছেন তুমি জানো? কমান্ডার রায়ের কাছে একটু আগে শুনলাম। মেইনকে আর শ্রয়েদার এখন হাসপাতালে। মুয়েকে মারা গেছে পেটে গুলি লেগে। বের্নিংও মারা গেছে। ওর একটা পা একদম উড়ে গিয়েছিল। প্রথমে ওকে আমরা খুঁজেই পাইনি। যখন খুঁজে পেলাম, রক্তপাতে সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। গ্রেবার চুপ করে রইল। যদিও এইসব মৃত্যু সংবাদের জন্য ও আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রেখেছিল, তবু বের্নিংয়ের জন্য ওর মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ আর একজনের কথা ওর মনে পড়ল। আর হির্শল্যান্ড? হির্শল্যান্ড? কেন, হির্শল্যান্ডের আবার কি হবে? ও তো মারা গেছে। কে বলল? আমি শুনলাম। গাধার কাকে বলে? ওই তো বসে রয়েছে। গ্রেবার সাপ দেখার মতো চমকে উঠল। তারপর চকিতে ঘুরে দাঁড়ালো। সত্যিই তাই, পুরনো একটা পিপের ওপর বসে ওর সামরিক ঝোলাটা পরিষ্কার করছে। কি ব্যাপার? আমি ওর মার সঙ্গে দেখা করলাম। উনি বললেন হির্শল্যান্ড মারা গেছে। গ্রেবার হির্শল্যান্ডের পাশে এসে দাঁড়ালো। আমি তোমার মার সঙ্গে দেখা করেছিলাম। সত্যি? হির্শল্যান্ড খুশিতে ঝলমল করে উঠল। তোমার মনে ছিল? আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় ভুলেই গেছো। কেন, হঠাৎ তোমার এ কথা মনে হলো কেন? না, এমনি, নানা কিছুর মধ্যে মনে না থাকাটাই স্বাভাবিক। কাউকে কোনো কথা দিলে আমি তা রাখার আপ্রাণ চেষ্টা করি। জানি গ্রেবার, সেই জন্যই তোমাকে অনুরোধ করেছিলাম। আমি সাধারণত আমার জন্যে কারো কাছে কিছু চাই না। একটু বিরতির পর হির্শল্যান্ড জিজ্ঞেস করল, মার খবর কি? তুমি ওকে বলেছ তো আমি ভালো আছি? তোমার মার ধারণা তুমি মারা গেছো হির্শল্যান্ড। কি বললে? অসম্ভব। উনি আমাকে নিজের মুখে বলেছেন সেনা দপ্তর থেকে এই মর্মে চিঠি পেয়েছেন। হির্শল্যান্ড বিহ্বল চোখে গ্রেবারের দিকে তাকালো। কিন্তু আমি তো ওকে প্রতি সপ্তাহেই চিঠি লিখি। ওর ধারণা চিঠিগুলো তোমার আগের লেখা। একটু চুপ করে থেকে গ্রেবার জিজ্ঞেস করল, কেমন করে হলো কিছু অনুমান করতে পারছো? আর যাই হোক, এই সেনাবাহিনীতে দুজনে হির্শল্যান্ড যখন নেই, আমার মনে হয় কেউ ইচ্ছে করে করেছে। এই ধরনের কাজ কেউ ইচ্ছে করে করতে পারে না। স্টেইনব্রেনারও নয়। ও কি এখনো বেঁচে আছে? নিশ্চয়ই। সার্জেন্ট মেজর মারা যাবার পর স্টেইনব্রেনারই 2 দিন অফিসের কাজকর্ম দেখাশোনা করেছিল। কেরানি বাবুও তখন অসুস্থ ছিলেন। কমান্ডার রায় কি তখন সব চিঠি সই করেছিলেন? আমি ঠিক বলতে পারবো না। আর মার কাছে কোনো একজনের সই থাকলেই যথেষ্ট। আচ্ছা শয়তান তো। এবার দাঁতে দাঁত চাপল। আর তখনই ওর হাইনের মুখটা মনে পড়ল। বিশ্বাসই করা যায় না, কিন্তু এতে ওর লাভটা কি হলো? মজা দেখল। খাজার হোক আমি ইহুদি, আমাকে জব্দ করতে পারাটাই ওর আনন্দ। তারপর মা কি বললেন? উনি বিশেষ কিছুই বলেননি।
সারাক্ষণ শুধু চুপচাপ শান্ত শুনে গেলেন। আমার মনে হয় তোমার একটা চিঠি লেখা উচিত এবং সবকিছু ওকে খুলে বলাই ভালো। আমার কথা বিশেষভাবে চিঠিতে উল্লেখ করো, তাহলে উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। হয়তো পারবেন, কিন্তু চিঠি পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে। রেবাত দেখল হিউসল্যান্ডের ঠোঁট দুটো মৃদু কাঁপছে। ক্রোধে হাতের আঙুলগুলো ওর আপনা থেকেই মুঠো হয়ে এলো। বরং চলো, অফিসে গিয়ে এর একটা ফয়সালা করে আসি। যা কিছু করার ওখানে গিয়েই করব। ভুল স্বীকার করে ওদের তারপারটা পাঠাতে হবে, নইলে কমান্ডার রায়ের কাছে আমি নালিশ করব। না গ্রেবার, না। কেন নয়? প্রয়োজন হলে তার চেয়েও বেশি কিছু আমরা করতে পারি। কিন্তু আমি পারি না। আমি কিছুই প্রমাণ করতে পারবো না। আর পারলেও না, আমি তা চাই না। স্টেইনব্রেনার যদি একবার জানতে পারে আমি ওর নামে নালিশ করেছি, আমার ওপর ও এর চাইতেও আরও হিংস্র প্রতিশোধ নিতে ছাড়বে না। আমি হয়তো তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আমি বুঝতে পেরেছি হিউসল্যান্ড, রেবা চাপা স্বরে বলল, কিন্তু জেনে রেখো, এমন দিন চিরটাকাল থাকবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর রেবার স্টেইনব্রেনারের সঙ্গে দেখা করল। রোদে পুড়ে গায়ের রং একটু তামাটে হলেও আগের মতো একই উচ্ছল চাপা হাসি ঠিকরে পড়ছে ও দু চোখের মণি থেকে। ওকে এখন মনে হচ্ছে ঠিক যেন সূর্যস্নাত প্রাচীন কোনো দেবদূত। বাহ, বাড়িতে গিয়ে বেশ তো মজা লুটে এলে। রেবার কোনো উত্তর দিল না। শার্টের বোতাম খুলে চেয়ারে হেলান দিয়ে বসল। স্টেইনব্রেনার ওর দিকে তাকিয়ে আবার মুচকি মুচকি হাসল। তারপর, ওখানকার খবর কি? বলা বারণ। মানে? আসার পথে সীমান্ত অতিক্রম করার আগে দুজন এসএস ক্যাপ্টেন আমাদের সতর্ক করে দিয়েছেন আমরা যেন কোনো ক্রমেই শহরের অবস্থার কথা কাউকে না বলি। এই আদেশ লঙ্ঘন করলে কঠোর শাস্তি দেয়া হবে। এবং সেই কঠোর শাস্তিটা কি, নিশ্চয়ই তোমার বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। স্টেইনব্রেনার ঝকঝকে দাঁতে সুন্দর করে হাসল। আমি নিজেও একজন এসএস। তুমি আমার কাছে স্বচ্ছন্দে বলতে পারো। আমাকে তুমি অত বোকা ভেবো না স্টেইনব্রেনার। স্টেইনব্রেনার গম্ভীর হয়ে গেল। তার মানেই তুমি বলতে চাও অনেক কিছু বলার আছে? আমি কিছুই বলতে চাইনি, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন ওখানে অনেক কিছু বিপর্যয় ঘটে গেছে। ওই যে বললাম আমি অত গাধা নই। রেবারের মুখের দিকে তাকিয়ে স্টেইনব্রেনার কি যেন পড়ার চেষ্টা করল। তারপর আবার মুচকি মুচকি হাসল। বিয়ে করেছ তো? রেবার মনে মনে চমকে উঠল। তুমি কেমন করে জানলে? আমি সব জানি। বুঝতে পেরেছি, অফিসের নথিপত্র তুমি সব হাঁটকেছ। স্টেইনব্রেনার সে কথার কোনো জবাব দিল না। একটু চুপ করে থেকেও বলল, এবার ছুটিতে বাড়িতে গিয়ে আমিও বিয়ে করেছি। তাই নাকি? মেয়ে ঠিক করা হয়ে গেছে? হ্যাঁ, আমাদের শহরে এসএস কমান্ড্যান্টের মেয়ে। খুব স্বাভাবিক। রক্তের সংমিশ্রণের দিক থেকে খুব ভালো খাপ খাবে। দেখো, শুধু ইহুদি উচ্ছেদ করলেই হবে না। দেশকে সুশৃঙ্খলভাবে শাসন করতে গেলে চাই পবিত্র আর্য রক্তের সংমিশ্রণ। নিশ্চয়ই। জীবনে তুমি অনেক ইহুদি উচ্ছেদ করেছ বলে মনে হচ্ছে। আমার যোগ্যতার নথিপত্র দেখলে তুমি আর একথা কখনো জিজ্ঞেস করতে না। কিন্তু বেশি দিন তো আর সে সুযোগ পেলাম কোথায়? সেনাবাহিনীতে চলে আসতে হলো। রেবারের দিকেও ঝুঁকে এলো। তারপর গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলল, আমি শিগগিরই আবার এসএসে ফিরে যাচ্ছি। ওখানে প্রতিদিন যা সব কাণ্ড হচ্ছে। এই তো কয়েকদিন আগেও ৩০০ পুলিশ আর রাশিয়ান কুত্তাকে একসঙ্গে গুলি করে মারা হলো ১ ঘন্টার মধ্যে। ৬ জন এসএস অফিসারকে তার জন্য বিশেষ সম্মানও দেয়া হয়েছে। আর শালা এখানে তুমি চলে যাবার পর মাত্র ৫ জন গেরিলা ধরা পড়েছিল, তাও আবার বসন্ত রোগে আক্রান্ত। অদূরে আরক্ত সূর্যাস্তের দিকে তাকিয়ে গ্রেবার ভাবল, এসএস সংগঠনের এক সার্থক সৃষ্টি এই স্টেইনব্রেনার। যান্ত্রিক, বর্বর অমানবিকতায় এর জুড়ি নেই। মানুষ মারা ওর কাছে শ্বাস প্রশ্বাসেরই মতো সহজ। গ্রেবার জিজ্ঞেস করল, হিউসল্যান্ডের মার কাছে তুমি ওর মৃত্যু সংবাদ পাঠিয়েছিলে, তাই না? কে বললে? আমি জানি। তুমি কিচ্ছু জানো না। যাই বলো, ঠাট্টাটা কিন্তু ভারী চমৎকার হয়েছে। স্টেইনব্রেনার বাতাসে ঢেউ তুলে হাসল। তোমার বুঝি তাই মনে হয়? ওর মার মুখের অবস্থাটা একবার কল্পনা করার চেষ্টা করো। অথচ আমার ঘণ্টা, হিউসল্যান্ড আমার টিকিও ছুতে পারবে না। আর পারলেও এই ধরনের ভুল যে কোনো সময়ই হতে পারে।
গ্রেবার সোজাসুজি ওর চোখের দিকে তাকালো। সত্যি তোমার সাহস আছে। সাহস? এর জন্য আবার সাহসের দরকার হয় নাকি? নিতান্তই সাধারণ একটা রসিকতা। এটা রসিকতা নয় স্টেইনব্রেনার, এর জন্য যথেষ্ট সাহস থাকা দরকার। সবাই জানে কারো মৃত্যু নিয়ে ঠাট্টা করলে নিজেই খুব শিগগিরই মারা যায়। স্টেইনব্রেনার হাসল। তুমি বিশ্বাস করো? সবাই করে। এটা আমাদের পুরনো জার্মান প্রবাদ। তোমার মাথা খারাপ হয়েছে। স্টেইনব্রেনার উঠে পড়ল। আমি নিজে দুজনকে জানি যারা এই ধরনের ঠাট্টা করার পর অল্প কয়েকদিনের মধ্যেই বীভৎসভাবে মারা যায়। বাজে বকো না। স্টেইনব্রেনার কঠিন চোখে গ্রেবারের মুখের দিকে তাকালো। মুখে স্বীকার না করলেও বুক তার শুকিয়ে গেছে। ঠোঁট থেকে উবে গেছে বিদ্রুপের তীক্ষ্ণ হাসি। 2-1 মিনিট ইতস্তত করে ও ঘর ছেড়ে বেরিয়ে গেল। গ্রেবার পেছন থেকে একদৃষ্টে ওর দিকে তাকিয়ে রইল। কামানের গুমগুম চাপা আওয়াজে সীমান্ত তখন কেঁপে উঠছে। এক ঝাঁক কাক দ্রুত ডানা মেলে পেরিয়ে গেল পশ্চিমের আকাশ। হঠাৎ গ্রেবারের মনে হলো ও যেন কোনোদিনও ছুটিতে ছিল না। রাত্রে গ্রেবারের ওপর পাহারা দেবার দায়িত্ব পড়ল। সারা গ্রাম জুড়ে খাঁ খাঁ করছে গা ছমছমে একটা নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে কামানের শব্দে কেঁপে উঠছে আকাশ, আর হঠাৎ ঝলসে ওঠা আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে ধ্বংসস্তূপগুলো। কাদায় ওর ভারী বুটের শব্দ অশরীরীর চাপা গঙ্গানির মতো মনে হচ্ছে। হঠাৎ নিঃশব্দ অথচ তীক্ষ্ণ একটা যন্ত্রণা ওর বুকের ভেতর থেকে উঠে এলো। আসার পথেও প্রথমে ওর তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন যেন অসতর্কতার সুযোগ নিয়ে যন্ত্রণাটা ওর টুটি চেপে ধরল। নিশ্চল স্থির হয়ে ও দাঁড়িয়ে রইল, একটুও নড়ল না। যন্ত্রণার কেন্দ্রে ছুরির তীক্ষ্ণ ফলাটা বুকে নিয়ে ও অপেক্ষা করল। অনুভব করতে চাইল যন্ত্রণার তীব্রতাটুকু। ওর ভীষণ ইচ্ছে হলো যন্ত্রণার মধ্যে থেকে একটা নাম ফুল হয়ে আশ্চর্য ফুটে উঠুক, কিন্তু উঠল না। হারানোর স্বচ্ছ যন্ত্রণা ছাড়া আর কিছুই ফিরে এলো না। ওর মনে হলো কোথাও কোনো সেতু নেই, কি যেন চিরজন্মের মতো হারিয়ে এসেছে। গ্রেবার নিজের বুকের মধ্যে কান পেতে শোনার চেষ্টা করল। ওর মনে হলো কোথাও কোনো কণ্ঠস্বর, ললিত আশার কোনো না কোনো প্রতিধ্বনি ও নিশ্চয়ই শুনতে পাবে, কিন্তু পেল না। কেবল সারা বুক জুড়ে হাহাকার করছে একটা নির্জন নিঃসঙ্গতা। ওর মনে হলো যত অসহ্যই হোক, নামহীন এই যন্ত্রণা ও বুকের মধ্যে নিঃশব্দে লালন করবে, নইলে কেমন করে উপলব্ধি করবে ভালোবাসা। অস্ফুট স্বরে একটা নাম ও বারবার উচ্চারণ করল। তখনই ভেসে উঠল কুয়াশা জড়ানো অস্পষ্ট একটা মুখ, অশ্রু সজল আয়ত দুটো চোখ, আর এলোমেলো রুক্ষ চুলগুলো উঠছে বাতাসে। গ্রেবার আর্তনাদ করে উঠল, না না না। মুখটাকে ঠেলে সরিয়ে দিয়ে ফ্রাউ ভিত্তের বাগানের ছবিটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করল, কিন্তু সবটাই তখন ওর মনে হলো শব্দবিহীন বাঁশির সুরের মতন। হঠাৎ কেন এমন হলো? এলিজাবেথের কোনো দুর্ঘটনা ঘটেনি তো? হয়তো ঘুমিয়েছিল আর সেই মুহূর্তে। কাদার মধ্যে থেকে গ্রেবার বুটজোড়া টেনে তুলল। এখন বুঝতে পারল শার্টের ভেতরটা ওর ঘামে জবজব করছে। কি ব্যাপার? এখানে চুপচাপ দাঁড়িয়ে কি শোনার চেষ্টা করছো? গ্রেবার দেখল জাওয়ের ওর পাশে এসে দাঁড়িয়েছে। গ্রেবার উদাস চোখে ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি তো বিবাহিত, তাই না জাওয়ে? নিশ্চয়ই। বউ ছাড়া কৃষি খামারের কোনো অর্থই হয় না। অনেকদিন বিয়ে করেছ? হ্যাঁ, তা বছর 15 হলো। কেন বলো তো? তখন তোমার কেমন মনে হতো যখন প্রথম বিয়ে করেছিলে? কি যে বলো, সে কি আর এখন মনে আছে? আচ্ছা, তখন তোমার মনে হতো না নোঙরের মতো কি যেন একটা কিছু আঁকড়ে ধরতে চাই? সারাদিন কি এই কথাটাই বারবার ঘুরে ফিরে মনে হতো না? মনে হতো না যে বাড়ি ফিরে যাই? হতো বইকি, এখনো হয়, বিশেষ করে ফসল বোনার মরশুমে। ঠিকমতো চাষবাসের কথা তোমাকে আমি জিজ্ঞেস করিনি জাওয়ের, জিজ্ঞেস করছি তোমার বউয়ের কথা। এবার অধৈর্য হয়ে চিৎকার করে উঠল। জাওয়ের থতমত খেয়ে গেল, তারপর একটু চুপ করে থেকে বলল, স্টেইনব্রেনারকে জিজ্ঞেস করো, বাড়ির বউদের খবরও আমার চাইতে অনেক ভালো বলতে পারবে। ওটা একটা আস্ত শয়তান। দাঁতে দাঁত চেপে গ্রেবার চাপা গর্জন করে উঠল। জাওয়ের ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ওরা এখন কেউ কাউকে চিনতে পারছে না, শুধু আন্দাজে শিরস্ত্রাণ দেখে
কিংবা ভাষা শুনে বুঝে নিচ্ছে ওরা ওদের দলের সৈনিক কিনা। ট্রেঞ্চগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সিমেন্টের ঢালাই করা গোপন আশ্রয়গুলো বুলেটে বুলেটে ক্ষতবিক্ষত। প্রতি মুহূর্তে সৈনিকদের এক আড়াল থেকে আর এক আড়ালে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। দীর্ঘ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কেবল বৃষ্টি, তুমুল কলরল, রাত্রির অন্ধকার আর বিস্ফোরণের আলোয় ছিটকে ওঠা কাদার ফোয়ারা ছাড়া কোথাও আর কিছু দেখা যাচ্ছে না। বিস্ফোরণের প্রচণ্ড ঝড়ে আকাশ যেন নেমে এসেছে অনেক নিচে, আর তারাদের অসীম শূন্যতা থেকে বৃষ্টিপাতের মতো অঝরে ঝরে পড়ছে বোমা, কামানের গোলাগুলি। বোমারু বিমানের সন্ধানে ঘুরে মরা তীব্র আলো রেখাগুলো মেঘকে এফোর ওফোর করে চলে যাচ্ছে। তার সঙ্গে বিমান বিধ্বংসী কামানের একটানা ক্রুদ্ধ গর্জন। গুলি খেয়ে জ্বলন্ত বিমানগুলো শিকারী বাজের মতো পা খেয়ে খেয়ে নেমে আসছে নিচে, আর অনিশ্চিত শূন্যে প্যারাশুটগুলো দুলছে, যেন অতল জলের গভীরে হারিয়ে যাচ্ছে। মেশিনখানের ঝাঁকঝাঁক গুলি ধেয়ে আসছে প্যারাশুটগুলোকে লক্ষ্য করে। 12 দিন সমানে একটানা লড়াই চলেছে। প্রথম 3 দিন সীমান্তের কোনো হেরফের হয়নি। সজারুর বাসার মতো ছোট বাংকারগুলো কামানের গোলাতেও অক্ষত ছিল। কিন্তু যেদিন থেকে রাশিয়ান সাঁজোয়া বাহিনীর মুখ ভেঙে গেল দুর্জয় অবরোধ, সেদিন থেকেই ছিন্ন ভিন্ন হয়ে গেল সীমান্ত রেখা। ওরা মাত্র কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে আবার আত্মরক্ষার ভঙ্গিতে ফিরে গেল। পরদিন ভোরের আলোয় দেখা গেল কয়েকটা ট্যাঙ্ক তখনও জ্বলছে। একটা ট্যাঙ্ক বিশালতম দৈত্যাকার গুবরে পোকার মতো সম্পূর্ণ উল্টে রয়েছে। সামরিক শ্রমিকদের জোর করে পাঠানো হলো রাস্তা তৈরি আর টেলিফোন যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করার কাজে। 2 ঘন্টার মধ্যে অর্ধেকের বেশি মারা গেল খোলা মাঠে। আত্মরক্ষার কোনো অবকাশই পেল না। তারপর থেকে খুব নিচু দিয়ে উড়ে আসা বোমারু বিমানগুলো আক্রমণ চালিয়ে ছোট ছোট বাংকারগুলো সম্পূর্ণ বিধ্বস্ত করে দিল। 6 দিনের দিন ওগুলোকে আড়াল ছাড়া আর কোনো কাজেই ব্যবহার করা গেল না। 7ম দিনের রাত থেকে রাশিয়ানরা প্রচণ্ড আক্রমণ চালালো, আর তখন থেকেই মুষলধারে শুরু হলো অবিরাম বৃষ্টিপাত, যেন প্রলয়ঙ্কর মহাপ্লাবনে পৃথিবী ভেসে যাবে। সৈনিকরা পরস্পরকে চিনতে পারছে না। ঘন কাদার মধ্যে বুকে হেঁটে বেড়ানো সরীসৃপের মতো ওদের আত্মরক্ষার রংটা কাদায় মিশে একাকার হয়ে গেছে। প্রকৃতপক্ষে ওদের সৈন্যবাহিনী এখন অবস্থান করছে দুটো ভাঙা বাড়িতে। একটাতে কমান্ডার রায়, অন্যটাতে লেফটেন্যান্ট মাস। অবরোধ বলতে কয়েকটা মেশিন গান আর বোমা নিক্ষেপকারী কয়েকজন সৈনিক। একইভাবে 3টি দিন কেটে গেল। ওদের সামরিক সম্ভার বলতে এখন আর কিছুই নেই। রাশিয়ানরা যদি শুধু এগিয়ে আসতো তাহলেই যথেষ্ট, কিন্তু কোথাও কোনো আক্রমণ ঘটল না। পরদিন বিকেলে মুখে দুটো জার্মান বিমান এসে সামরিক অস্ত্র সম্ভার আর খাদ্য সামগ্রী দিয়ে গেল। সেই দিনে ঢালাইয়ের সাজ সরঞ্জাম সবে এসে পৌঁছল এবং সারা রাত জেগে রাস্তা মেরামতের কাজ চলল। কিন্তু শেষ রাতে হঠাৎ আক্রমণে সবাই স্তম্ভিত হয়ে গেল। কোথাও কোনো প্রস্তুতি নেই, সাঁজোয়ার যান্ত্রিক শব্দ নেই। সহসা অবরোধ রোখার প্রায় 50 গজ দূরে ফিকে আধারে কারা যেন মাটি ফুঁড়ে ঠেলে উঠল এবং হাতবোমাগুলো দ্রুত ছুড়ে দিল। বিস্ফোরণের চোখ ঝলসানো আলোয় গ্রেবার চকিতে দেখল ওর পাশেই শিরস্ত্রাণের নিচে বিস্ফারিত দুটো চোখ, মুখটা হা হয়ে গেছে। গ্রেবার এক ঝটকায় তরুণ রংরুটের হাত থেকে হাতবোমাটা ছিনিয়ে নিয়ে দ্রুত ছুড়ে দিল। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে থরথর করে কেঁপে উঠল সারা আকাশ। এভাবে কেউ স্ক্রু খোলে না বোকা হাঁদারাম, গ্রেবার ওকে ধমক দিল। এদিকে দেখো, এইভাবে শুধু আলগা করে নেবে, কখনো টেনে আনবে না। ঠিক তখনই ওদের দিকে সোজাসুজি একটা রাশিয়ান হাতবোমা ছুটে আসতে দেখে গ্রেবারের বুক কেঁপে উঠল। এক লহমায় মনে পড়ল মৃত্যুর কুৎসিত মুখটা। চোখের পলক পড়ার আগেই আর একটা হাতবোমা ছুড়ে দিয়ে ও কাদার মধ্যে টুপ করে ডুবে পড়ল। সেই মুহূর্তে অনুভব করল বিস্ফোরণের তীব্র আলোড়ন। চাবুকের তীক্ষ্ণ শননে কে যেন ওকে ঠেসে ধরল কাদার মধ্যে। কোনো রকমে নিজেকে মুক্ত করে ও সোজা হয়ে দাঁড়ালো। তারপর হাতটা বাড়িয়ে দিল ডান দিকে। দেখি, এদিকে একটা দাও, শিগগির। কিন্তু কাউকে উত্তর না দিতে দেখেও ঘাড় ফেরালো। দেখল আশপাশে তরুণ রংরুটের কোনো চিহ্ন নেই। কিন্তু এই মুহূর্তে এখান থেকে না পালালেই নয়। গ্রেবার সন্তর্পণে গর্ত থেকে বেরিয়ে এলো। প্রথমে খানিকক্ষণ চুপচাপ কুমিরের মতো পড়ে রইল, তারপর কাদার মধ্যে বুকে হেঁটে আরও খানিকটা পেছিয়ে এলো। প্রজ্বলিত প্যারাশুটের আলোয় দেখল তরুণ রংরুটের ছিন্ন ভিন্ন মৃতদেহ। বোমাটা সম্ভবত সরাসরি আঘাত করেছে ওর বুকে। আশ্চর্য,
বোমাটা তো ওকেও আঘাত করতে পারত। সব মিলিয়ে মনটা ওর ভীষণ খারাপ হয়ে গেল। অন্য একটা গর্তের সমান্তরালে মাথাটা রেখে গ্রেবার নিঃসাড়ে পড়ে রইল। এখন দুদিক থেকেই মেশিন গানের গুলি বিনিময় চলছে। গ্রেবার ভাবল, এই অবস্থায় এখানে থাকাটা বিপজ্জনক। যেভাবেই হোক অবরোধের ওপারে আশ্রয় নিতে হবে। মাথাটা যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে, চোখের দৃষ্টি অর্ধেক ঝাপসা হয়ে গেছে। তবু মনের গহনে স্পষ্ট হয়ে উঠছে অন্য আর একটা মুখ, সমুদ্র ঝিনুকের মতো আয়ত স্বচ্ছ দুটো চোখ। এক গর্ত থেকে আরেক গর্ত গ্রেবার বুকে হেঁটে পেরিয়ে চলল। পরের গর্তে দুজন মৃত সৈনিক পড়ে রয়েছে। গ্রেবার এখানে খানিকক্ষণ অপেক্ষা করল। অদূরে শুনল রাশিয়ানদের ছোড়া একটা হাতবোমার শব্দ। গ্রেবার দেখল ওরা এখন দুদিক থেকে আক্রমণ চালাচ্ছে, আর এদিক থেকে সমানে চলেছে মেশিন গানের অগ্নুৎগার। বেশ কিছুক্ষণ পরে হাতবোমার শব্দ আর শোনা গেল না, কিন্তু এ পক্ষের মেশিন গানের শব্দ তখনও কানে তালা লাগিয়ে চলেছে। গ্রেবার এগিয়ে চলল। ও জানে রাশিয়ানরা আবার ফিরে আসবে। এখন আবার ঝমঝম করে বৃষ্টি নামল। একটু পরে থেমে গেল মেশিন গানের শব্দ, আর তারপরেই ভারী একটা কামানের গোলায় থরথর করে কেঁপে উঠল আকাশ। অবরোধ বাড়ির একটা অংশ সোজা ছিটকে লাফিয়ে উঠল শূন্যে। রক্তমেঘ ছিঁড়ে বিষণ্ণ একটা প্রভাত এলো। ভোরের প্রথম আলো ফুটে ওঠার আগেই গ্রেবার পালিয়ে আসার সুযোগ পেল। আসার পথে শাওয়ের এবং দুজন রংরুটের সঙ্গে দেখা হলো। শাওয়ের নাক দিয়ে দরদর করে রক্ত ঝরছে। দুজন রংরুটের একজনের পেটটা হা হয়ে গেছে, নাড়িভুড়ি সব বেরিয়ে এসেছে। তার উপর বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো টুপটাপ ঝরে পড়ছে। কারোর কাছে বাঁধার মতো কিছু নেই। তাছাড়া এখন আর সময় নেই, যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো। দ্বিতীয় রংরুটের একটা পা ভেঙে গেছে। গ্রেবার বুঝতেই পারল না নরম কাদার মধ্যে কি করে ওর পাটা ভাঙল। অদূরে একটা ট্যাঙ্ক জ্বলছে, মাঝখানটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন ওটাকে প্রাগৈতিহাসিক যুগের কোনো বিশালাকায় জন্তুর ভাঙা পাঁজরের মতো মনে হচ্ছে। ওপাশে একজন মৃত সৈনিক পড়ে রয়েছে। সম্পূর্ণ মুখটা ওর পুড়ে কালো হয়ে গেছে। কেবল ভোরের আলোয় ঝকঝক করছে ওর সাদা দাঁতগুলো। এবার বাঁদিকের গোপন আশ্রয় থেকে বেরিয়ে এলেন একজন যোগাযোগকারী অফিসার। অবরোধের ওপারে সবাই মিলিত হও। ভাঙা ভাঙা গলায় গ্রেবারের দিকে তাকিয়ে উনি জিজ্ঞেস করলেন, অন্যেরা সব কোথায়? ঠিক বলতে পারবো না। কতজন মারা গেছে কিছু জানো? না। শাওয়ের জিজ্ঞেস করল, আমাদের ওষুধপত্র কিছু আছে? থাকতেও পারে। অফিসার গুড়ি মেরে এগিয়ে গেলেন। আমরা তোমার জন্য ওষুধ নিয়ে এক্ষুনি আবার ফিরে আসছি। গ্রেবার নাড়ি ভুড়ি বেরিয়ে আসা সৈনিকটিকে বলল, তোমাকে বয়ে নিয়ে যেতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া ব্যান্ডেজ না করলে নিয়ে যাওয়াও যাবে না। রংরুট কোনো উত্তর দিল না, কেবল ম্লান করুণ চোখে ওদের দিকে তাকিয়ে রইল। মৃদু নড়ে উঠল যন্ত্রণায় নীল হয়ে আসা ও শীর্ণ ঠোঁট দুটো। গ্রেবার এবার দৃষ্টি ফেরালো পা ভাঙা রংরুটের দিকে। আমাদের দুজনের কাঁধে ভর রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার চেষ্টা করো। ওকে মাঝখানে নিয়ে সন্তর্পণে খানাখন্দ এড়িয়ে ওরা এগিয়ে চলল। ঘাটিতে এসে পৌঁছতে অনেক সময় লাগল। ওকে নামিয়ে দিতেই তরুণ যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। গ্রেবার ওকে টেনে ভাঙা একটা দেয়ালের গায়ে হেলান দিয়ে বসিয়ে রাখল। ও শিরস্ত্রাণটা খুলে রাখল দেয়ালের ওপর, যাতে সহজে ওকে নজরে পড়ে। ওর ঠিক পাশেই পড়ে রয়েছে দুজন রাশিয়ান সৈনিকের মৃতদেহ। ওদের নিজেদের যে কটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে কয়েকজন রাশিয়ান সৈনিকও ছিল। কমান্ডার রায়ে আঘাত পেয়েছেন। ওর বাঁ হাতে বড় একটা ব্যান্ডেজ বাঁধা। অন্য তিনজন আহত সৈনিককে ক্যানভাসের ওপর শুয়ে রাখা হয়েছে। ঘণ্টাখানেক পরে একটা জাঙ্কার বিমান এসে ওষুধপত্রের কয়েকটা মোড়ক ফেলে দিয়ে গেল। তার অর্ধেক পড়ল দূরে রাশিয়ানদের নাগালের মধ্যে, বাকি অর্ধেক কোনো রকমে উদ্ধার করা হলো। এবার 7 জন সৈনিক এসে পৌঁছল। কবর থেকে উঠে আসা মানুষের মতো সর্বাঙ্গে কাদা মাখা। আরও কয়েকটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত একটা বাংকারের নিচে থেকে। লেফটেন্যান্ট মাস মারা গেছেন। যুদ্ধ পরিচালনার দায়িত্ব পড়েছে সার্জেন্ট মেজর রাইনেকের ওপর। অস্ত্রশস্ত্র প্রায় ফুরিয়ে এসেছে। দুটো ভারী আর দুটো হালকা ধরনের মেশিন গান তখনও কেবল সক্রিয় রয়েছে। এবার সব উদ্ধারকারীর একটা দল কিছু সামরিক সম্ভার এবং টিনের খাবার নিয়ে এসে পৌঁছল। সঙ্গে আনা স্ট্রেচারে করে ওরা আহতদের অ্যাম্বুলেন্সে তুলে নিল। কিন্তু 100 গজ যেতে না যেতেই ভারী একটা কামানের গোলায় অ্যাম্বুলেন্সটা সোজা ছিটকে উঠল শূন্যে এবং চোখের নিমেষে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল।
দুপুরের দিকে বৃষ্টি ধরে এলো। ছেঁড়া মেঘের ফাঁকে এবার সূর্য দেখা গেল, আর তখনই শুরু হলো একটা গুমসুনি গরম। কমান্ডার রায়ে বিমর্ষ চোখে আকাশের দিকে তাকালেন, তারপর দৃষ্টি নামিয়ে নিলেন। ওরা এবার হালকা ধরনের ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালাবে বলে মনে হচ্ছে। চুলোই যাকগে, আমাদের ট্যাঙ্ক বিধ্বংসী কামানগুলোকে আগে থেকে প্রস্তুত রাখতে বলো। সমানে যুদ্ধ চলল। বিকেলের দিকে আরেকটা জাঙ্কার বিমান পূর্ণ সম্ভার নিয়ে এলো। ওর চারদিকে ঘিরে রয়েছে এক ঝাঁক মেসারমস স্মিথস বোমারু বিমান। জাঙ্কার বিমানটাকে এবার একলা ফেলে বোমারু বিমানগুলো দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল এবং রাশিয়ানদের ওপরে বেপরোয়া বোমা বর্ষণ করে আবার ফিরে এলো। যাওয়া এবং আসার ফাঁকে রাশিয়ানরা 4টা বোমারু বিমানকে ভূপতিত করল। বাকিগুলো পালিয়ে গেল। রাশিয়ান বিমানের তুলনায় এই বোমারু বিমানগুলো অনেক বড় এবং দ্রুতগামী। পরদিন সকালে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করল। লেফটেন্যান্ট রাইনেকে যখন সবাইকে সমবেত করলেন, দেখা গেল মাত্র 42 জন তখনও বেঁচে রয়েছে। বাকি সবাই হয় মৃত না হয় আহত, এবং ওদের সংখ্যা 120-এরও বেশি। দুপুরে খাওয়া দাওয়ার পর গ্রেবার তাই রাইফেলটা নিয়ে বসল। নলটা কাদায় ঠেসে গেছে, ভালো করে পরিষ্কার করা দরকার। এখনও আর কিছুই ভাবল না, এমনকি পুরনো দিনের স্মৃতিও না। যন্ত্রের মতো কেবল কাজ করে গেল। রাইফেলটা পরিষ্কার করার পর একটা সিগারেট ধরিয়ে ও কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ঘুমোলো, আবার জেগে উঠল এবং নিজের আত্মরক্ষার জন্য প্রস্তুত হলো। পরদিন ভোরের আগেই রাশিয়ান ট্যাঙ্কগুলো আক্রমণ শুরু করলো। সম্ভবত আগের রাত থেকেই ওরা কামান, মেশিন গান দিয়ে একটা অর্ধবৃত্ত রচনা করে রেখেছিল। টেলিফোন যোগাযোগ ব্যবস্থা যতবার পুনরুদ্ধার করেছে, ততবারই ওরা নষ্ট করে দিয়েছে। জার্মান গোলন্দাজ বাহিনী এখন অত্যন্ত দুর্বল। অন্যদিকে রাশিয়ান গোলন্দাজ বাহিনী মরিয়া হয়ে সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। সরাসরি দুবার আঘাত পাবার পরেও ব্যাংকারটা টিকে ছিল, কিন্তু ওটাকে এখন আর আদৌ অবরোধ বলা চলে না। ঝড়ের মুখে জাহাজের মতো দেয়ালটা দুলছে। রেবার তার কাঁধের ক্ষতটা বেঁধে নেবার কোনো সুযোগই পেল না। পকেট থেকে কনিয়াকের চ্যাপ্টা বোতলটা বার করে ঢকঢক করে খানিকটা ঢেলে দিল গলায়। প্রচণ্ড আঘাতে বাংকারটা আর একবার থরথর করে কেঁপে উঠল। গোড়া থেকে বেশ খানিকটা চরচর করে ফেটে গেল। এখন আর ওটাকে ঝড়ের মুখে জাহাজের মতোও মনে হচ্ছে না। মনে হচ্ছে ঝঞ্ঝাক্ষুব্ধ তরঙ্গ শীর্ষ লাফানো ছোট্ট একটা নৌকোর মতো। ভোরের আবছা আঁধারে সৈনিকরা যে যার জায়গায় অপেক্ষা করে রয়েছে। গ্রেবারের একবারও মনে হলো না কদিন আগেও ছুটিতে ছিল। দিন 15 আগেও জার্মানির কোনো শহরে কাটিয়ে এসেছে। এলিজাবেথের কথা এখন আর ওর মনে পড়ল না। বুক কাঁপানো আওয়াজ আর আকাশে উৎক্ষিপ্ত অগ্নিস্ফুলিঙ্গ কণায় আধো ঘুম আর আধো জাগরণের মধ্যে সবকিছু ওর কাছে এখন আদি মৃত্যু স্বপ্নের মতো মনে হলো। হালকা রাশিয়ান ট্যাঙ্কগুলো দ্রুত এগিয়ে এলো। তার দুপাশে পদাতিক সৈন্যবাহিনী। জার্মান সৈন্যবাহিনী ট্যাঙ্কগুলোকে এগিয়ে আসতে দিয়ে পদাতিক সেনাদের আক্রমণ করল। দুপক্ষ থেকে সমানে চলল মেশিন গানের গুলি বিনিময়। ট্যাঙ্কগুলো কামানের পাল্লার মধ্যে এসে পড়ার পর ওগুলো লক্ষ্য করে গুলি চালানো হলো। এবার রাশিয়ান ট্যাঙ্কগুলো গর্জে উঠল। সম্ভবত গর্তে পড়ে দুটো ট্যাঙ্ক অকেজো হয়ে গেল। বাকিগুলো এগিয়ে এলো। আত্মরক্ষার কোনো রকম সুযোগ না দিয়ে ওরা সোজা ঝাঁপিয়ে পড়ল জার্মান বাহিনীর ওপর। তাছাড়া মেশিন গানের তুলনায় ওদের সাজোয়া দুর্ভেদ্যও বলা যায়। সংকীর্ণ ফুটোর মধ্যে দিয়ে ঠিকমতো গুলি করতে না পারলে ওগুলোকে বাধা দেয়া অসম্ভব। অপূর্ব কৌশলে দুটো ট্যাঙ্ক এখন দ্রুত ধেয়ে আসছে এবং গোলাবর্ষণ করছে। আকাশ বিদীর্ণ করা প্রচণ্ড শব্দে ব্যাংকারটা আর একবার থরথর করে কেঁপে উঠল। তারপরেই হুড়মুড় করে ভেঙে পড়ল মাটিতে। গ্রেনেডগুলো এদিকে দাও, রায়ানকে চিৎকার করে বলল। তারপর তারের সঙ্গে মালার মতো বাঁধা কয়েকটা হাতবোমা কাঁধে ঝুলিয়ে উনি ছুটে বেরিয়ে গেলেন। দেখা গেল প্রায় বুকে হেঁটে উনি ট্যাঙ্কগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন এবং অসীম সাহসে গ্রেনেডের সাহায্যে ট্যাঙ্ক দুটোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কমান্ডার রায় এবার ভারী মেশিন গান দিয়ে ট্যাঙ্ক দুটোকে আক্রমণ করার আদেশ দিলেন। লেফটেন্যান্ট রাইনকে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রেখে এবার ভারী মেশিন গান দুটো গর্জন করে উঠল। একটু পরেই বিশাল দানব দুটোর একটা হঠাৎ থেমে গেল। চমৎকার! ইম্মেরমানের দিকে তাকিয়ে কমান্ডার রায় উত্তেজনায় চিৎকার করে উঠলেন। সত্যি, লক্ষ্যভেদের এই নিপুণতায় ইম্মেরমানের সঙ্গে কারোর তুলনাই হয় না। এখন ওকে দেখে মনে হলো না
ও কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করছে। ও যেন এখন নিজের আত্মরক্ষায় ব্যস্ত কোনো উন্মত্ত পশু। মেশিন গানের মুখ এবার দ্বিতীয় ট্যাঙ্কের দিকে লক্ষ্য স্থির করল, কিন্তু ট্যাঙ্কটা ঘুরে দ্রুত মেশিন গানের গুলির আওতার বাইরে চলে গেল। যদিও ওরা আবার ফিরে আসবে, তবু মোট 6টা ট্যাঙ্কে আমরা বিধ্বস্ত করতে পেরেছি। কমান্ডার রায় আদেশ দিলেন, এবার পদাতিক সৈন্যদের আক্রমণ করো। হাঁপ ছাড়ার মতো একটু অবকাশ পেতেই ইম্মেরমান জিজ্ঞেস করল, রাইনেকে কোথায়? কেউ কোনো উত্তর দিল না। রাইনেকে আর ফিরলেন না। সারা বিকেল ধরে চলল তুমুল লড়াই। অন্যান্য অবরোধগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, তবু গোলাগুলির বিরাম নেই। ওদের অস্ত্রশস্ত্র আর খুব সামান্যই রয়েছে, এবং এখন অত্যন্ত হিসেব করে খরচ করতে হচ্ছে। তাছাড়া সৈনিকরা পরিশ্রান্ত। ওরা পালা করে টিনের খাবার খেল, গর্তে জমা বৃষ্টির জল পান করল। রাশিয়ান একটা বুলেট হির্সল্যান্ডের বাঁ হাতটা এফোর ওফোর করে দিয়ে চলে গেল। বেলা শেষে সূর্যটা মাথার ওপরে গনগন করছে। রক্ত মেঘে মেঘে পশ্চিমের আকাশটা এখন মনে হচ্ছে বিশাল। বাতাসে থমথম করছে বারুদের গন্ধ আর বাংকারের আশপাশে চাপ চাপ মানুষের রক্ত। বাইরের মৃতদেহগুলো ফুলে ঢোল হয়ে গেছে। সন্ধ্যের দিকে আক্রমণ আরও তীব্র হয়ে উঠল। তারপর হঠাৎ করেই একসময় থেমে গেল। ওরা প্রতি মুহূর্তেই নতুন আক্রমণের জন্য প্রতীক্ষা করে রইল, কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যে আর নতুন কোনো আক্রমণ ঘটল না। এই 2 ঘণ্টার নিস্তব্ধতা যেন ওদের গিলতে এলো। ওদের কাছে মনে হলো এই নিস্তব্ধতা যেন যুদ্ধের চেয়ে আরও ভয়াবহ। রাশিয়ানরা আবার যখন আক্রমণ শুরু করল, ওদের সেনাবাহিনীর আর 2টো মাত্র মেশিন গান তখন অবশিষ্ট। তাই দিয়েই ওরা আত্মরক্ষা করল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অবস্থা শোচনীয় হয়ে উঠল। বিকেলের আগেই ওরা দ্বিতীয় অবরোধে পেঁচিয়ে এসেছিল। তীব্র আক্রমণের মুখে এবার বুঝি তাও আর টিকবে না। মেশিন গানের একটা গুলি শাওয়েরের মাথাটা গুড়িয়ে দিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গেই ও মারা গেল। অদূরে গুলি মেরে ফিরে আসার সময় হির্সল্যান্ড হঠাৎ ছিটকে লাফিয়ে উঠল। তারপর এক পা ঘুরে ধীরে ধীরে স্থির হয়ে গেল। রেবার ওকে টেনে নিয়ে এলো অবরোধের এপারে। দেখল বুলেটে বুকটা বিদীর্ণ হয়ে গেছে। পকেটের কাগজপত্র সব রক্তে ভিজে জবজব করছে। রেবার মনে মনে ভাবল, ভালোই হলো, ওর মাকে আর নতুন করে মৃত্যু সংবাদ জানাবার দরকার হবে না। শেষ রাতে ওরা যুদ্ধঘাঁটি ছেড়ে পিছু হটে আসতে বাধ্য হলো। আদেশ যখন এসে পৌঁছল, 6 জন ইতিমধ্যেই মারা গেছে। 3 জন মারাত্মকভাবে আহত। আহতদের একজন আবার মাঝপথেই মারা গেল। কয়েক কিলোমিটার দূরে বিশৃঙ্খল সৈন্যবাহিনীকে যখন একত্রিত করা হলো, দেখা গেল মাত্র 30 জন বেঁচে রয়েছে। পরদিন নতুন রংরুট নিয়ে সৈন্যবাহিনীকে আবার 120তে পূর্ণ করা হলো। খবর পেয়ে গ্রেবার ফ্রেজেনবুর্গকে দেখতে গেল। অস্থায়ী একটা তাঁবুকে হাসপাতাল হিসেবে আপাতত ব্যবহার করা হচ্ছে। ফ্রেজেনবুর্গের বাঁ পাটা জখম হয়েছে। ওরা তো পাটাকে কেটে বাদ দিতে চাইছে, যত সব হাতুড়ে ডাক্তার। কেটে বাদ দেয়া ছাড়া অন্য কোনো চিকিৎসাই জানে না। ফ্রেজেনবুর্গের শুকনো ঠোঁটে ফুটে উঠল তিক্ত একটা হাসি রেখা। আমি অবশ্য শহরের হাসপাতালে যাবার একটা ব্যবস্থা করেছি। অভিজ্ঞ কোনো ডাক্তারকে আমি পাটা আগে দেখাতে চাই। খোলা জানলার সামনে দড়ির খাটিয়ায় ও শুয়েছিল। কমান্ডারের সামরিক কোটটা ভাঁজ করে রাখা রয়েছে জখমি পায়ের নিচে। খোলা জানলা দিয়ে চোখে পড়ে এক চিলতে সবুজ মাঠ। দূরে দিগন্তের গায়ে যেন ঢালু হয়ে মিশে গেছে। তোকা তোকা লাল হলুদ সাদা বুনো ফুল ফুটে রয়েছে এখানে ওখানে। তাঁবুটা ছোট। অন্য আর 2টো খাটিয়া রয়েছে উল্টো দিকে জানলার পাশে। ফ্রেজেনবুর্গ জিজ্ঞেস করল, রায়ের কি খবর? গুলি বিঁধে হাতে বেশ চোট পেয়েছেন। হাসপাতালে আছে? না, সেনাবাহিনীতেই রয়েছেন। খুব স্বাভাবিক। ফ্রেজেনবুর্গ আবার শুকনো ঠোঁটে ম্লান হাসল। অনেকেই সাধারণত ফিরে যেতে চায় না, এবং রায়ও যে ফিরে যাবে না আমি এরকম আশা করেছিলাম। কেন? ওর বিশ্বাসও হারিয়ে ফেলেছে। এখন আর কোনো আশা নেই। বিবর্ণ হয়ে আসা ওর মুখের দিকে গ্রেবার কিছুক্ষণ অপলক চোখে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, আর তুমি? জানি না, পাটার ব্যবস্থা সবার আগে করতে হবে। মাঠের দিক থেকে বয়ে এলো এক ঝলক স্তব্ধ বাতাস। সত্যি, ভাবতে অবাক লাগে, তাই না? ফ্রেজেনবুর্গ আবার শুকনো ঠোঁটে হাসল। যখন দিনের পর দিন তুষার জমে পাহাড় হয়ে উঠল, তখন কেউ ভাবতেও পারেনি এদেশে আবার কোনোদিন গ্রীষ্ম আসবে। তারপরে হঠাৎ করেই একদিন গ্রীষ্ম এলো। কি বলতে চাইছো? কিছু না। একটু বিরতির পর ফ্রেজেনবুর্গ জিজ্ঞেস করল,
তারপর বাড়ির খবর কি? গ্রেবার গভীর দীর্ঘশ্বাস ফেলল। জানি না। বাড়ি আর এখানের এই রণাঙ্গনের মধ্যে আমি এখনো পর্যন্ত কোনো যোগসূত্র গড়ে তুলতে পারিনি। মনে হয় ছুটির আগে বোধহয় পারতাম, এখন আর পারছি না। এখন মনে হচ্ছে সবকিছুই কেমন যেন দূরে দূরে সরে যাচ্ছে। প্রকৃত বাস্তব যা তাকে যেন আর কিছুতেই চিনতে পারছি না। এই পরিস্থিতির মধ্যে বাস্তবকে চিনে নেওয়া অত সহজ নয়। অথচ আগে মনে হতো একদিন আমি তাকে ঠিক চিনতে পারবো। ফিরে আসার পর ভেবেছিলাম আমি আর মানুষ খুন করব না। অনেকেই সে কথা ভাবে। যন্ত্রণায় কুঁচকে উঠল ফ্রেজেনবুর্গের সারা মুখ। তোমার কি খুব কষ্ট হচ্ছে? ফ্রেজেনবুর্গ মাথা নাড়ল। ও কিছু নয়, মরফিন ইনজেকশন দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণা কমে যাবে। হয়তো ঘুমিয়ে পড়ব। তার আগে ঘণ্টাখানেক ভেবে নিতে চাই। তুমি কিসে যাবে কিছু ঠিক করেছ? অ্যাম্বুলেন্স এসে এখান থেকে আমাকে নিয়ে যাবে। কবে? কাল। তাহলে তো শিগগির আমাদের আর দেখা হচ্ছে না। ফ্রেজেনব্রুক ম্লান হাসল। না না, তালিতুলি দিয়ে দেখবে ওরা ঠিক আমাকে আবার এখানে পাঠিয়ে দিয়েছে। ওরা পরস্পরের দিকে তাকালো। দুজনেই জানে কথাটা সত্যি না। গ্রেবার জিজ্ঞেস করল, পরে কি করবে কিছু ঠিক করেছ? অন্যেরা আমাকে নিয়ে কি করবে এখনো পর্যন্ত আমি তাই জানি না। আগে সেইটা খুঁজে পেতে হবে। আমি কখনো ভাবিনি আমার শেষ পর্যন্ত এই পরিণতি হবে। আমার বরাবরই ধারণা ছিল আমি সরাসরি ওদের হাতে ধরা পড়ব। এখন অর্ধেক ধরা পড়লাম। বুঝতে পারছি না ভবিষ্যতে এর কি মূল্য দিতে হবে। ফ্রেজেনবুর্গ গভীর দীর্ঘশ্বাস ফেলল। এখন আমার ভীষণ ক্লান্ত লাগছে এর্নস্ট। আমার পাটা কেটে বাদ দেয়া হয়েছে। আমি খোঁড়া হয়ে গেছি। এটা বুঝতে পারার আগে আমি একটু ভালো করে ঘুমিয়ে নিতে চাই। আমি তাহলে যাই লুদভিগ। গ্রেবার তার হাতটা ফ্রেজেনবুর্গের দিকে বাড়িয়ে দিল। নিজের ওপর সবসময় সতর্ক দৃষ্টি রেখো এর্নস্ট। নিশ্চয়ই, তুমিও তোমার শরীরের যত্ন নিও। ফ্রেজেনবুর্গ কোনো রকমে তার ক্লান্ত ম্লান চোখ দুটো মেলে রাখার চেষ্টা করল। জীবনের আদিম আকস্মিকতার স্রোতে আমি ভাসছি এর্নস্ট। আগে অন্যরকম ভাবতাম, কিন্তু এখন মনে হয় সেও বুঝি প্রবঞ্চনা। তখন আমাদের একবারও মনে হয়নি এই যুদ্ধের বিরুদ্ধে আমরাও লড়তে পারতাম, এবং সে শক্তির সঞ্চয় ছিল আমাদেরই বুকের মধ্যে। এবার চমকে উঠল। ওর মনে হলো বুকের মধ্যে কি যেন একটা দপ করে জ্বলে উঠল। এই একটিমাত্র প্রশ্নের উত্তর খোঁজার জন্যে ও যেন সারা জীবন হন্য হয়ে ঘুরে বেরিয়েছে, অথচ কোথাও পায়নি। একমাত্র যিনি দিতে পারতেন সেই শান্ত সৌম্য অশীতিপর বৃদ্ধ হের পোলম্যান, যিনি এখন বন্দি শিবিরের গাঢ় অন্ধকারে বসে দিন গুনছেন। ওর জন্য হঠাৎ গ্রেবারের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তবু মনের অন্য প্রান্ত থেকে একটা শিখা যেন দীপ্ত আলোকিত হয়ে উঠছে। গ্রেবার এতক্ষণ স্থির চোখে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। এবার ফ্রেজেনবুর্গের মুখের দিকে দৃষ্টি ফিরিয়ে আনল। হ্যাঁ এর্নস্ট, এখনো সময় আছে। এখন আমরা চেষ্টা করতে পারি যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে। তার জন্য যদি প্রয়োজন হয়, যদি আর একবার সুযোগ পাই, আমি আমার রাইফেলটা আবার তুলে নেব শক্ত হাতের মুঠোয়। চোখ বন্ধ করে মাথাটাও পেছন দিকে হেলিয়ে দিল। গ্রেবার খানিকক্ষণ ওর মাথার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর মন্থর পায়ে ধীরে ধীরে ঘর ছেড়ে বাইরে এলো। গ্রেবার তার ঘাটের দিকে ফিরে চলল। মাথার ওপরে সীমাহীন নীলিম আকাশ। পশ্চিমের দিগন্ত সূর্যাস্তের আলোয় রাঙা হয়ে রয়েছে। পূবের আকাশ কেঁপে উঠছে নিনাদিত কামানের গুরু গুরু গর্জনে। তারপর থেকে আর বৃষ্টি হয়নি। কাদা এখন শুকাতে শুরু করেছে। মাঠের এদিকটায় ফুটে রয়েছে নাম না জানা অজস্র বুনো ফুল। হঠাৎ ওর কাছে সবকিছু কেমন যেন রহস্যময় মনে হলো। মনে হলো সব যোগসূত্র যেন ছিন্ন হয়ে গেছে। এই অনুভূতিটাকে গ্রেবার চিনতে পারল। মাঝরাতে যখনই আচমকা ঘুম ভেঙে গেছে আর জেগে উঠে বুঝতে পারেনি ও এখন কোথায় রয়েছে, তখনই রাত্রির নিঃসঙ্গতায় এই তীক্ষ্ণ অনুভূতি তাকে কাঁদিয়ে দিয়ে গেছে। তার সঙ্গেও আপ্রাণ সংগ্রাম করেছে। প্রতিবারেই নিজেকে সান্ত্বনা দিয়েছে, নিশ্চয়ই কোথাও না কোথাও আলো আছে। পথ খুঁজে পাবার জন্যে যতবারই আলোক শিখাটাকে ও তুলে ধরেছে, ততবারই আলেয়ার মতো ওটা কেবলই দূরে দূরে সরে গেছে। আর এখন হঠাৎ করেই আবার শুকনো কাদায় ফুটে ওঠা বুনো ফুলগুলোর দিকে তাকিয়ে ওর মনে হলো, না, অন্তহীন দুঃখ হতাশার বিস্তীর্ণ বন্ধাভূমিতে ও ওর ব্যক্তিজীবনকে সুখকে বড় করে দেখবে না।
এই তো এলিজাবেথের চিঠি এক মুঠো কোমল ভালোবাসার কবষ্ণ উত্তাপ নিয়ে এখনো আমার পকেটে রয়েছে। তাহলে কেন ভাববো ওকে আমি চিরজন্মের মতো হারিয়ে এসেছি? ওর চিঠি আমি পেয়েছি, ও এখনো বেঁচে আছে। এর বেশি আপাতত আমি আর কিছু চাই না। জোসেফের কথাটাও এখন স্পষ্ট উপলব্ধি করতে পারল। কেউ যখন বিপন্ন, অস্তিত্বের প্রহেলিকা ছিঁড়ে ছিঁড়ে চুলচেরা বিচারের আগে নিজেকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমি আগে নিজেকে বাঁচাবো, তারপর দেখব শক্ত মুঠোয় রাইফেলটা তুলে নিয়ে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করা যায় কিনা। ঘাটের কাছাকাছি এসে পৌঁছতে গ্রেবার দেখল অনেকটা জায়গা জুড়ে বার্চ গাছে ঘেরা পরিত্যক্ত একটা রম্য উদ্যান। ভেতরে অর্ধেক ভাঙা একটা সাদা বাড়ি। ফটকের সামনে স্বর্ণচাপা ফুলগুলো মৃদু হাওয়ায় দুলছে। ভেতরে ফোয়ারার সামনে পরিত্যক্ত একটা পাথরের প্রতিমূর্তি। দুজন তরুণ রংরুট করমচা ঝোপে কি যেন খুঁজছে। নিশ্চয়ই গেরিলা। রাশিয়ান বন্দীদের দিকে তাকিয়ে স্টেইনব্রেনার পড়ল। হালকা বাদামি রঙের স্বচ্ছ চোখের মণি দুটো চিকচিক করছে। বন্দী চারজনের মধ্যে দুজন পুরুষ আর দুজন নারী। নারীদের একজন আবার তরুণী, নিটোল স্বাস্থ্য, মসৃণ গোল মুখ, ঢেউ খেলানো একরাশ কালো চুল। আজকের ভোরের ট্রেনে ওদের এখানে পাঠানো হয়েছে। গ্রেবার বলল, এদের দেখে কিন্তু গেরিলা বলে মনে হচ্ছে না। আলবৎ মনে হচ্ছে। তুমি কি করে বুঝলে এরা গেরিলা নয়? এদের দেখে মনে হচ্ছে গরিব চাষি। স্টেইনব্রেনার হাসল। দেখে যদি সবকিছু বোঝা যেত, পৃথিবীতে তাহলে অপরাধী বলে কিছু থাকতো না। তা তো বটেই, গ্রেবার ভাবল। তুমি নিজে তা জ্বলন্ত উদাহরণ। এমন সময় কমান্ডার রায়কে ব্যস্ত পায়ে এগিয়ে আসতে দেখা গেল। কি ব্যাপার? তোমরা এখানে এদের নিয়ে কি করছো? জটলা দেখে উনি থমকে দাঁড়ালেন। এই বন্দি চারজনকে আজ এখানে পাঠানো হয়েছে, স্যার। আমি জানি। কমান্ডার স্টেইনব্রেনারকে ধমক দিলেন। কিন্তু তুমি এখানে কি করছো? আদেশ না আসা পর্যন্ত এদের কোথায় আটকে রাখা যায় তাই যুক্তি করছি। নির্লজ্জ মিথ্যে কথাটা স্টেইনব্রেনার নির্বিবাদে চালিয়ে দিল। গ্রেবারের ইচ্ছে হলো ওর গালে ঠাস করে একটা চর কষিয়ে দেয়, কিন্তু তার আগেই দেখল কমান্ডার রায়ের বিমর্ষ চোখ দুটো যেন ওরই দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে উনি বললেন, আমাদের হাতে এত সমস্যা, অথচ বারবার আমাদেরই সৈন্যবাহিনীর কাছে এদের পাঠানো হচ্ছে কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না। অসুবিধা কি, স্যার? এই সামনে একটা বাগান বাড়ি আছে, আমি দেখেছি। গ্যারেজে এদের আটকে রাখতে কোনো অসুবিধে হবে না। উত্তর দেবার মতো এতটা দুঃসাহস হবে কমান্ডার রায় কল্পনাই করতে পারেননি। তাই তীক্ষ্ণ চোখে স্টেইনব্রেনারের মুখের দিকে তাকিয়ে উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। ও কি ভাবছে বুঝতে ওর কোনো কষ্ট হলো না। অসতর্কতার সুযোগ নিয়ে ও বন্দীদের পালাতে বাধ্য করবে। তারপরে ওরা আর কোনোদিন এ পৃথিবীর আলো দেখতে পাবে না। গ্রেবার, ছড়ি দিয়ে উনি বন্দীদের দেখিয়ে দিলেন, এদের দায়িত্ব তোমার ওপর রইল। স্টেইনব্রেনার তোমাকে গ্যারেজটা দেখিয়ে দেবে। তুমি ভালো করে পরীক্ষা করে দেখবে গ্যারেজ থেকে পালাবার কোনো রকম সুযোগ আছে কিনা। তারপর আমাকে জানাবে। মনে রেখো, এদের সমস্ত দায়িত্ব সম্পূর্ণ তোমার একার ওপর। যাও, দুজন রংরুটকে নিয়ে তুমি এদের সঙ্গে যাও। বন্দীদের একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বৃদ্ধা বন্দিনীর শিরাবহুল শীর্ণ শরীর, চোখের নিচে শুকনো জলের দাগ। তরুণীর পায়ে জুতো নেই। ঘাঁটি ছেড়ে বেশ খানিকটা এগিয়ে আসার পর স্টেইনব্রেনার তরুণ বন্দিকে ধাক্কা দিল। এই শুয়োর, ছোট! তরুণ ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকালো। স্তব্ধ বাতাসকে চমকি দিয়ে স্টেইনব্রেনার হা হা করে হেসে উঠল। তারপর হাতের ইঙ্গিতে ওকে বলল, তোকে মুক্তি দিলাম, যা, ছোট ছোট। বয়স্ক বন্দী রাশিয়ান ভাষায় ওকে কি যেন বলল। তরুণ ছুটল না। স্টেইনব্রেনার বুট দিয়ে ওর হাঁটুতে লাথি মারল। ছোট শালা শুয়োরের বাচ্চা, ছোট! থামো, গ্রেবার বিরক্ত হলো। কমান্ডারের আদেশ শুনতে তুমি নিশ্চয়ই ভুল করনি, ম্যাক্স। আরে ধ্যাত, রাখো সব ছেদো আদেশ। গ্রেবারের কানের কাছে মুখ এনে স্টেইনব্রেনার ফিসফিস করে বলল, বুনো শুয়োরটাকে আগে ছোটাও, তারপর গজ দশেক যখন যাবে আমরা পেছন থেকে ওদের গুলি করে মারব। বাকি দুটোকে গ্যারেজে আটকে রাখব। রাত্রে মেয়েটাকে টেনে নিয়ে যাব মাঠের মধ্যে। কি দরকার এসব ঝুটঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে? ঝুটঝামেলা? তুমি আবার এর মধ্যে ঝুটঝামেলার কি দেখলে, দোস্ত? হয় আমি, না হয় তুমি, না হয় সিকিউরিটি সার্ভিসের লোকেরা। কেউ না কেউ এদের তো একদিন গুলি করে মারতই। তার আগে আমরা দুজনে বরং মেয়েটাকে ভালো করে ভোগ করে নিই। না। তোমার আর কি,
সবে ছুটি থেকে ফিরেছ, অনেক মেয়েকেই রাতে নিয়ে শুয়েছ। চুপ করো! গ্রেবার অস্বাভাবিক জোরে চিৎকার করে উঠল। তোমাকে শুধু গ্যারেজটা দেখিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, দেখিয়ে দাও। স্টেইনব্রেনার গুম হয়ে গেল। খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর ওরা সেই পুরনো বাগান বাড়িটায় এসে পৌঁছল। ফটক পেরিয়ে কাকর বিছানো পথ, সামনে পাথরের প্রতিমূর্তি, ডান দিকে করমচা ঝোপের আড়ালে একটা গ্যারেজ। স্টেইনব্রেনার আঙুল দিয়ে দেখিয়ে দিল, এইটে। গ্রেবার ভালো করে পরীক্ষা করে দেখল। ছোট হলেও ঘরটা মজবুত, পাকা মেঝে, দরজার প্রতিটি লোহার শিক গ্রেবার টেনে টেনে দেখল। না, পালানোর কোনো সম্ভাবনা নেই। তবু কোনো অস্ত্রশস্ত্র লুকানো আছে কিনা দেখার জন্য প্রত্যেকের দেহ অনুসন্ধান করে দেখা হলো। স্টেইনব্রেনার নিজেই এ কাজের দায়িত্ব নিল এবং তরুণীকেও পরীক্ষা করে দেখল সবচেয়ে ভালো করে। গ্রেবার তালা দিয়ে তালাটা টেনে দেখল। স্টেইনব্রেনার হাসল। বাহ, ঠিক খাঁচায় পোড়া বাঁদরের মতো দেখাচ্ছে। এই বাদরি কলা খাবি? গ্রেবারের চোয়াল দুটো এবার কঠিন হয়ে উঠল। তরুণ রংরুট দুজনকেও বলল, তোমরা দুজনে এখানে পাহারায় থাকো, সাবধান, এদের যেন কোনো রকম কিছু না হয়, কমান্ডার রায়ের আদেশ। ঠিক আছে। তরুণ দুজন রাইফেল হাতে প্রস্তুত হয়ে দাঁড়ালো। তোমরা কেউ জার্মান জানো? গ্রেবার রাশিয়ান বন্দীদের জিজ্ঞেস করল। বন্দীরা কেউ জবাব দিল না। গ্রেবার স্টেইনব্রেনারকে বলল, এসো, পরে এদের খড়ের কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখতে হবে। স্টেইনব্রেনার এতক্ষণ লোহার শিক ধরে তরুণীর প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। এবার গ্রেবারের কথায় ফিরে তাকালো। উদগ্র কামনায় চকচক করে উঠল চোখের মণি দুটো। আহা, খড়ে বেচারিদের কষ্ট হবে, তার চেয়ে তুমি বরং ওদের জন্যে দুটো পালকের বিছানাই করে দিও। গ্রেবার দাঁতে দাঁত চাপল। প্রয়োজন হলে তাই দেব। গ্রেবার ফিরে এসে কমান্ডার রায়কে জানালো ঘরটা সম্পূর্ণ নিরাপদ এবং বন্দীরা নিজে থেকে পালাতে পারবে না। কমান্ডার বললেন, তবু তুমি নিজে ওদের দায়িত্ব নাও। মনে হয় 2-1 দিনের মধ্যে রাশিয়ান সৈন্যরাই ওদের মুক্তি দিতে পারবে। হ্যাঁ স্যার। প্রয়োজন হলে আরও 2জন রংরুটকে সঙ্গে নিতে পারো। দরকার হবে না স্যার, আমি একাই পারবো। খুব ভালো কথা, তাহলে তাই করো। আশা করি তোমাকে এর বেশি আর বুঝিয়ে বলতে হবে না। না স্যার। কমান্ডার রায় বেরিয়ে গেলেন। গ্রেবারের মনে হলো কি এক অজানা অস্থিরতায় উনি যেন ছটফট করছেন। ইম্মেরমান মুচকি মুচকি হাসল। উনি শেষ পর্যন্ত তোমাকে কারারক্ষী করে ছাড়লেন? রংরুটদের সামরিক কায়দাকানুন শেখানোর চাইতে এ বরং অনেক ভালো। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না গ্রেবার, রংরুটদের এখন শিখিয়ে পড়িয়ে নেওয়ার সময় কোথায়? রাশিয়ানরা চারদিক থেকে যেভাবে ঘূর্ণিঝড়ের মতো এগিয়ে আসছে, আমরা তো খড়ের পুটোর মতো উড়ে যাব। অন্তত গত কয়েক ঘন্টায় ওদের আক্রমণের প্রচণ্ড তীব্রতা দেখে আমার তাই মনে হচ্ছে। এখন এই মুহূর্তে অনেক দূরে পেছিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনেক দূর বলতে কি তুমি জার্মান সীমান্তের কথা বলছো? ধরো তাই। আমার কিন্তু তা মনে হয় না। আমারও না। ইম্মেরমান সতর্ক ভঙ্গিতে চারদিকে তাকালো। তারপর নিচু গলায় বলল, সত্যি বলতে কি, এখন আর কোথাও পিছিয়ে যাওয়ার জায়গা নেই এবং সরকার না চাইলে তৃতীয় পক্ষ কেউ আসবে না এ যুদ্ধের মীমাংসা করতে। গ্রেবার কোনো কথা বলল না। কথা বলতে ওর ইচ্ছেও করছিল না। আসলে ওর মন পড়েছিল বাগান বাড়িতে। কেননা তরুণ রংরুট দুজনের ভরসায় এত বড় দায়িত্ব ফেলে যাওয়া যায় না। তাছাড়া আজ যাই হোক, স্টেইনব্রেনারকেও আদৌ বিশ্বাস করে না। রোদের তেজ এখন অনেক কমে গেছে। বিকেলটা আশ্চর্য নির্জন আর থমথমে। যদিও মুহুর্মুহু কামানের গর্জনে কেঁপে উঠছে দিগন্ত, তবু গ্রামের এদিকটা সত্যি খুব নিরিবিলি। খড় এনে পৌঁছে দেবার পর তরুণ রংরুট দুজনকে ছুটি দেয়া হয়েছে। এবার বার্চ গাছে ঘেরা পরিত্যক্ত বাগান বাড়ির চারদিকটা ঘুরে ঘুরে দেখল। ফটকের সামনে একটা স্বর্ণচাপার গাছ, কাকর বিছানো পথের ঠিক মাঝখানে গোল বেদির মতো খানিকটা ঘেরা, তার উপর পাথরের একটা প্রতিমূর্তি। মূর্তিটা সম্ভবত কোনো রাখাল বালকের। এখন আর স্পষ্ট বোঝা যাচ্ছে না। পথের দুপাশে টানা সবুজ ঘাসের প্রান্তর, আগাছা আর বুনো ফুলের দৌরাত্মে যার অনেকটাই এখন ভরে গেছে। ডান দিকে করমচার ঝোপ, বাঁদিকে ছাতার মতন গোল টালির ছাদওয়ালা একটা শৌখিন বসার জায়গা। রোদ ঝড় বৃষ্টিতে বেঞ্চির রঙগুলো চটে গেছে। বাগানের তুলনায় বাড়িটা খুবই ছোট। পেছন দিকটা সম্পূর্ণ ভেঙে গেছে। থামওয়ালা গাড়ি বারান্দার নিচে গিয়ে গ্রেবার আবার গ্যারেজে ফিরে এলো। বৃদ্ধা ঘুমিয়ে পড়েছে।
তরুণী এক কোণে জড়সড় হয়ে বসে রয়েছে। পুরুষ বন্দী দুজন ঠায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। লোহার শিক গলে পড়ন্ত বিকেলের একখানি রোদ এসে পড়েছে গ্যারেজের ভেতর। গ্রেবার এসে দাঁড়াতেই পুরুষ দুজন ওর দিকে চমকে তাকালো। তরুণী কিন্তু কোনো দিকে তাকালো না। বয়স্ক বন্দী সতর্ক চোখে গ্রেবারকে লক্ষ্য করল। গ্রেবার ফিরে এসে ঘাড়ের ওপর পা ছড়িয়ে বসল। রাইফেলটাকে কোলের ওপর রেখে ফেলে রাখলো আলতো করে। নীলিম আকাশে ভেসে চলেছে একপাল সাদা ভেড়ার মতো নিঃসঙ্গ মেঘগুলো। পাকপাখালির গুঞ্জরিত গানেই মুখর হয়ে উঠছে বাড়তের শাখা। এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছে হলুদ ডানাওয়ালা একটা প্রজাপতি। একটু পরে দ্বিতীয়টা এলো। গধূলির রাঙা আলোয় দুজনে পাখায় পাখা জড়িয়ে খেলা করল। দেখতে দেখতে গ্রেবার একসময় ঝিমিয়ে পড়ল। সন্ধ্যের পর একজন রংরুট বন্দীদের জন্য খাবার নিয়ে এলো। আসলে দুপুরে রাধা মটরশুঁটি শুরুয়াতেই জল ঢেলে পাতলা করা হয়েছে। বন্দীদের খাওয়া না হওয়া পর্যন্ত রংরুট অপেক্ষা করল। তারপর বাসন নিয়ে চলে এলো। গ্রেবারের জন্য খাবার এবং সিগারেটও ও নিয়ে এসেছিল। গ্রেবার দেখল সিগারেটের সংখ্যা স্বাভাবিক বরাদ্দের চেয়ে অনেক বেশি। লক্ষণ তাহলে তো ভালো নয়। সৈনিকদের যখন ভালো খাবার আর বেশি সিগারেট দেয়া হয়, ধরে নিতে হবে সামনেই কোনো বিপদ এগিয়ে আসছে। আমি কি চলে যাব? তরুণ রংরুট গ্রেবারকে জিজ্ঞেস করল। না, তুমি একটু দাঁড়াও। গ্রেবার উঠে পড়ল। দুজনে গ্যারেজের সামনে এসে দাঁড়ালো। তরুণ এমনভাবে বন্দীদের দিকে তাকালো যেন ওরা চিড়িয়াখানার জন্তু জানোয়ার। গ্রেবার বলল, ওরা জন্তু নয়, মানুষ। হ্যাঁ, রাশিয়ান। রাশিয়ানরাও মানুষ, কিন্তু কমিউনিস্ট। কমিউনিস্টরা জন্তু নয়। যাকে এখন রাইফেলটা ঠিক করে ধরো। মেয়েদের আগে বাইরে বার করতে হবে। গ্রেবার ইঙ্গিতে বয়স্ক রাশিয়ান বন্দীকে বলল, মেয়েদের যদি বাইরে যাবার প্রয়োজন থাকে ওরা যেতে পারে। ওরা ফিরে এলে তোমরা যাবে। রাশিয়ান অন্যদের কি যেন বলল। ওরা সম্মতি জানালো। তরুণ রংরুট দরজার দিকে তাক করে রাইফেল উঁচিয়ে ধরল। গ্রেবার ওর ভঙ্গি দেখে হেসে ফেলল। তারপর দরজা খুলে বৃদ্ধাকে আগে বাইরে আসতে বলল। বেরিয়ে আসার পর গ্রেবারকে দরজায় তালা বন্ধ করতে দেখে বৃদ্ধ হাউমাউ করে কেঁদে উঠল। এর ধারণা ওকে বোধহয় এবার গুলি করে মারা হবে। গ্রেবার বয়স্ক রাশিয়ানকে বলল, ওকে বলো ওর কোনো ভয় নেই। রাশিয়ান ওকে আবার কি যেন বলল। বৃদ্ধা কান্না থামালো। তরুণ রংরুটকে এখানে থাকতে বলে গ্রেবার বৃদ্ধাকে নিয়ে পুরো বাড়ির পেছন দিকে চলে গেল। বৃদ্ধা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করল। তারপর আবার তরুণীকে নিয়ে গেল। তরুণী বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। ওর ভয়কে চিনতে গ্রেবারের কোনো অসুবিধেই হলো না। সত্যি কি আশ্চর্য ভঙ্গুর মানুষের জীবন। পুরুষ বন্দীদেরও গ্যারেজের পেছনে যেতে বলল। ওরা ফিরে আসার পর গ্রেবার আবার তালা লাগিয়ে দিল। দারুণ রোমাঞ্চকর ব্যাপার, তাই না? উত্তেজনায় তরুণ রংরুটের চোখ তখন চকচক করছে। ওর রাইফেলটা একপাশে ঠেলে দিয়ে গ্রেবার বলল, তুমি এবার যেতে পারো। নবাগত সৈনিকটি অন্ধকারে হারিয়ে না যাওয়া পর্যন্ত গ্রেবার নির্নিমেষ চোখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে বয়স্ক বন্দির হাতে 4টে সিগারেট দিল সবাইকে দেওয়ার জন্যে। দেশলাই কাঠি জেলে ও গলিয়ে দিল শিকের মধ্য দিয়ে। আচ্ছা আঁধারে সিগারেটের প্রদীপ্ত আলোয় ওদের মুখগুলো এখন উদ্ভাসিত হয়ে উঠছে। তরুণীর পেছনে ফেলে আসা স্তব্ধ গভীর চোখের দিকে তাকাতেই এলিজাবেথের জন্য গ্রেবারের বুকটা নিঃশব্দ যন্ত্রণায় টনটন করে উঠল। বয়স্ক রাশিয়ান দরজার সামনে এসে ওর দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, তুমি ভালো লোক। গ্রেবার ম্লান ঠোঁটে হাসল। বয়স্ক বন্দী এবার লোহার শিকগুলো চেপে ধরল। জার্মানির জন্য যুদ্ধ শেষ। তুমি ভালো লোক। কি সব যাতা বকছ? আমাদের যেতে দাও না কেন? বরং তুমি আমাদের সঙ্গে এসো। গ্রেবার দেখল ভাষার জন্য ভালো করে বুঝিয়ে বলতে পারছে না। তবু বন্দির চোখ দুটো এখন যেন চুনির মতো জ্বলছে। তুমি আমাদের সঙ্গে এসো। মাসুরা ভালো মেয়ে, তোমাকে লুকিয়ে দেবে। তোমার কোনো ক্ষতি হবে না। তোমাকে আমরা বাঁচিয়ে দেব। তুমি বেঁচে যাবে। গ্রেবার মাথা নাড়ল। মনে মনে ভাবল, এটা কোনো সমাধানই নয়। এভাবে কোনো সমস্যার সমাধান হবে না। বন্দি এবার লোহার শিকের উপর মুখটা চেপে ধরল। বিশ্বাস করো, আমরা সরল, কিচ্ছু জানি না। তুমি ভালো, আমরা তোমাকে বাঁচিয়ে দেব। জার্মানির জন্য যুদ্ধ হার। গ্রেবার দরজার সামনে থেকে সরে এলো। কোমল আধারে দ্রুত উচ্চারিত শব্দগুলো ওর মনে হলো ঝর্ণার গভীর কলোচ্ছ্বাসের মতন।
হয়তো ওরা সত্যিই কিছু জানে না। কোনো অস্ত্রই ওদের কাছে খুঁজে পাওয়া যায়নি, এমনকি দেখতেও গেরিলাদের মতো নয়। গ্রেবার ভাবল, আমি যদি ওদের ছেড়ে দিই, জানবো জীবনে সামান্যতম কিছু করতে পারলাম, নিরপরাধ কয়েকটা মানুষকে আমি রক্ষা করতে পারলাম। কিন্তু তা বলে আমি ওদের সঙ্গে যেতে পারি না। যার থেকে মুক্তি চাই, তার মধ্যে আমি আবার ফিরে যেতে চাই না। পায়ে পায়ে ও পাথরের প্রতিমূর্তির সামনে এসে দাঁড়ালো। অদূরের সারি সারি বার্চের গাছগুলো এখন আকাশের গায়ে অরণ্য প্রাচীরের মতো মনে হচ্ছে। আর গ্যারেজের অন্ধকারে একটা সিগারেট একচক্ষু দৈত্যের জ্বলন্ত চোখের মতো তখনও দপদপ করে জ্বলছে। গ্রেবার আবার দরজার সামনে ফিরে এলো। বাকি সিগারেট এবং দেশলাইয়ের কয়েকটা কাঠি গুঁজে দিল বন্দির হাতে। এগুলো তুমি রাতের জন্য রেখে দাও। তুমি ভালো, তরুণ। যুদ্ধ, তোমাদের হার, জীবন খুব ভালো। আমরা তোমাকে। কোমল অথচ গভীর বন্দির কণ্ঠস্বর। তবু জীবন শব্দটা গ্রেবারের কাছে কেমন যেন অদ্ভুত ঠেকল। কালোবাজারিরা যখন বলে মাখন, বেশ্যারা যখন বলে ভালোবাসা, জীবন শব্দটাও এখন অনেকটা সেই রকম মনে হলো, যেন যে কোনো মুহূর্তে ওটাকেও বিকিয়ে দিতে পারে। কেন জানি গ্রেবার হঠাৎ চিৎকার করে উঠল, চুপ করো! বন্দি চমকে উঠল। স্তব্ধ বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হলো সেই কণ্ঠস্বর। গ্রেবার এবার টহল দিতে শুরু করল। তুমুল কলরোলে কেঁপে উঠছে দিগন্ত, আকাশে টিপটিপ করে ফুটে উঠছে তারাগুলো। হঠাৎ ওর নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো সহযোদ্ধারা যেন ওকে সম্পূর্ণ ভুলে গেছে, আর ওকে ছাড়াই গুরুত্বপূর্ণ কি যেন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকক্ষণ পর টালির ছাউনির নিচে একটা বেঞ্চিতে গ্রেবার টান টান হয়ে শুয়ে পড়ল। এখান থেকে গ্যারেজটা স্পষ্ট দেখা যায়, যদিও জানে লোহার ভারী দরজাটা ওদের পক্ষে ভেঙে ফেলা সম্ভব নয়, আর ওরা তা করবেও না। তবুও নজর রাখল। প্রতি মুহূর্তে যুদ্ধ সীমান্ত যেন আরো উত্তাল উদ্দাম হয়ে উঠেছে। এবার আকাশে গুরুরের ক্রুদ্ধ গর্জন শোনা গেল, তার সঙ্গে বিমান বিধ্বংসী কামানের একটা আওয়াজ। তারপরেই শোনা গেল প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। গ্রেবার কান খাড়া করে শুনল। মাঝরাত্রির পর থেকে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠল। শব্দ শুনেও বুঝতে পারল এবার ট্যাঙ্ক দিয়ে আক্রমণ চালানো হচ্ছে। পাগলের মতো উন্মাদ আনন্দে কেঁপে কেঁপে উঠছে পায়ের নিচের মাটি, আর আকাশে প্রতিধ্বনিত হচ্ছে গুরুগম্ভীর বজ্রনিনাদ। গ্রেবার তার প্রতিটি রক্তস্রোতে অনুভব করতে পারল সেই হিমেল শিহরণ, আর তার দেহের চারপাশে ঘিরে থাকা অগ্নিবলয়ের একটা ঘূর্ণির উত্তাপ। হঠাৎ কেন জানি ওর মনে হলো বন্দীদের মুক্তি দিলে হয়তো এত তীব্র হয়ে উঠত না এই আক্রমণ, এবং বন্দীদের মুক্তি দেয়া না দেওয়ার ওপরেই যেন নির্ভর করছে এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল। আর তখনই পকেটে অনুভব করল তালার ভারী চাবিটা। কল্পনায় গ্রেবারের চোখের সামনে ভেসে উঠল মুক্ত স্বাধীন বন্দীদের উল্লসিত মুখগুলো। ভাবতে ভাবতে ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিল গ্রেবার টেরও পায়নি। চোখে সূর্যের আলো পড়তেই গ্রেবারের ঘুম ভেঙে গেল। কামানের গর্জন এখন আরো কাছে, এত কাছে ঠিক যেন বাগান বাড়ির পেছনে মনে হচ্ছে। গ্যারেজের দিকে তাকিয়ে দেখল দরজাটা অক্ষত, ভেতরে বন্দীরা ঘোরাফেরা করছে। আর তখনই ও চোখ পড়ল ফটকের দিক থেকে দ্রুত ছুটে আসা স্টেইনব্রেনারের ওপর। কি ব্যাপার ম্যাক্স? আমরা পিছু হটছি, স্টেইনব্রেনার ওখান থেকেই চিৎকার করে বলল। রাশিয়ানরা সৈন্যঘাঁটি অধিকার করে নিয়েছে, গ্রামে সবাইকে মিলিত হতে হবে, শিগগির চলো। স্টেইনব্রেনার এবার কাছে এসে পৌঁছল। বন্দীদের এখানেই শেষ করে দাও। গ্রেবারের বুক কেঁপে উঠল। কোনো আদেশ আছে? আদেশ? ঘাঁটির অবস্থা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যেত। তখন আর আদেশের কথা জিজ্ঞেস করতে না। কেন, এখান থেকে কিছু শুনতে পাওনি? পেয়েছি। তাহলে আর জিজ্ঞেস করছো কেন? আদেশের ভরসায় আমরা তো আর সারা পথ এদের টেনে নিয়ে যেতে পারছি না। এসো, বরং দরজার মধ্যে দিয়ে এদের শেষ করে দিই। না। গ্রেবার তাকিয়ে দেখল ভোরের স্নিগ্ধ আলোয় ওর নীল চোখ দুটো ঝকঝক করছে। টান টান চিবুক, নিচের হালকা ঠোঁটটা উত্তেজনায় মৃদু কাঁপছে। ডান হাতটা রয়েছে ও রিভলভারের খাপে। স্টেইনব্রেনার চাপা স্বরে বলল, এতে আবার এত ভাবাভাবির কি আছে গ্রেবার? এ তো জলের মতো সহজ। না, এদের দায়িত্ব আমার। তোমার কাছে যদি আদেশপত্র না থাকে তুমি যেতে পারো। স্টেইনব্রেনার হাসল। বেশ তো, দায়িত্ব যখন তোমার, তুমি শেষ করে দাও। না।
রেবা চিৎকার করে উঠল, আমরা যখন এদের সঙ্গে নিয়ে যেতে পারছি না, দুজনের একজনকে তো এ কাজ করতেই হবে। তোমার শৌখিন স্নায়ুতে যদি না কুলোয় তুমি যাও, আমি 2-1 মিনিটের মধ্যেই তোমাদের সঙ্গে যোগ দিচ্ছি। না, রেবার অসম্ভব জোরে চিৎকার করে উঠল, তুমি ওদের গুলি করে মারতে পারবে না। পারবো না? অস্ফুট স্বরে স্ট্রেন বেনার বলল, তারপর সোজা গ্রেবারের চোখের দিকে তাকালো। তুমি জানো তুমি কি বলছো? তীক্ষ্ণ হয়ে উঠল গ্রেবারের কণ্ঠস্বর। জানি। তুমি জানো তাহলে? তাহলে এটাও জেনে রাখো। গ্রেবার দেখল ওর মুখের চেহারা এখন আশ্চর্য বদলে গেছে। ভ্রু দুটো আপনা থেকেই কুঁচকে গেছে। জিঘাংসায় চোখের মণি দুটো ধকধক করছে। ও খাপ খুলে রিভলভারটা টেনে বার করছে। মনে মনে গ্রেবার প্রস্তুত হয়েই ছিল। চকিতে রাইফেলটা তুলে নিয়ে ও গুলি করল। মরণার্তদের সঙ্গে সঙ্গে স্ট্রেন বেনার চরকির মতো এক পা ঘুরে সামনের দিকে ঝুঁকে এলো। হাত থেকে রিভলভারটা খসে পড়ল নিচে। গ্রেবার স্থির নিষ্পলক চোখে স্খলিত দেহটার দিকে তাকিয়ে রইল। অথচ আশ্চর্য, বিক্ষুব্ধ কোনো আলোড়নে বুকের ভেতরটাও তোলপাড় হয়ে উঠল না। কেবল উচ্চারিত হলো দাঁতের দাঁত চাপা অস্ফুট একটা ধ্বনি, কসাই। প্রচণ্ড নির্ঘোষে ভারী কামানের একটা গোলা মাথার উপর দিয়ে দ্রুত বেরিয়ে গেল। রেবা ত্রস্ত পায়ে দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর চাবি দিয়ে তালা খুলে ও বন্দীদের বলল, যাও। বন্দীরা অবাক চোখে তাকালো। যদিও ওরা সব লক্ষ্য করেছিল, তবু যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না। রেবার হাত থেকে রাইফেলটা ছুঁড়ে ফেলে দিল। যাও যাও, শিগগির যাও। তরুণ বন্দী সতর্ক ভঙ্গিতে বাইরে পা বাড়ালো। রেবা চলে এলো। স্ট্রেন বেনারের দিকে একবার ফিরেও তাকালো না। ফটক পেরিয়ে এবারও ছুটতে শুরু করলো। সবার আগে ওকে সৈন্যবাহিনীর সঙ্গে মিলিত হতে হবে। আর তখনই ওপর থেকে গড়িয়ে পড়া বিশাল একটা পাথরের মতো ওর ভাবনাগুলো যেন একসঙ্গে দ্রুত ধেয়ে এলো ওর দিকে। ওর মনে হলো কি যেন একটা আগে থেকেই স্থির হয়েছিল, অথচ ও তার প্রকৃত সত্তার গভীরে প্রবেশ করতে পারল না। যেন ওর শরীরের কোনো ভারই নেই। ওর মনে হলো এই মুহূর্তে কিছু একটা ঠিক করতে হবে, কিন্তু তার আগে স্থির করতে হবে ও আর পালাবে না। এখন থেকে সবকিছু ওকে আরো স্পষ্ট করে জানতে হবে, স্পর্শ করতে হবে। হঠাৎ বুকের মধ্যে অনুভূতিটা এত তীব্র হয়ে উঠল যে ও আর সহ্য করতে পারল না। এবার খুব কাছেই রাশিয়ান সৈন্যদেরও দেখতে পেল। পরিত্যক্ত জার্মান ঘাঁটির দিকে ওরা এগিয়ে আসছে। একটু ঝুঁকে উদ্ধত রাইফেল হাতে ওরা ছুটছে। সঙ্গে কয়েকজন তরুণীও রয়েছে। একজন সৈনিক হঠাৎ ঘুরে তাকাতেই রেবারকে দেখতে পেল। রেবার ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি ও ওদের হাতের মুঠোয় এসে পড়বে। সৈনিকটি চকিতে রাইফেল তুলে ওকে নিশানা করল। রাইফেলের মুখটা উঠল আর একটু ওপরে। এবার নলের কালো গর্ত দুটো রেবার স্পষ্ট দেখতে পেল। দ্রুত 2 হাত তুলে চিৎকার করে ও থামতে বলল। এই মুহূর্তে মনে হলো ওর যেন অনেক কিছু বলার রয়েছে। আশ্চর্য, গুলিটাও ও অনুভবই করতে পারল না। কেবল দেখল ও চোখের সামনে তীর তীর করে কাঁপছে পায়ে দলা এক মুঠো সবুজ ঘাস। সরু সরু শীষগুলো এখন ক্রমশ বড় হয়ে উঠছে। এর আগেও ও একবার এরকম হতে দেখেছে, কিন্তু তখনও চিনত না। এখন নিস্পন্দ নীলিম শান্তিতে মাটি আঁকড়ে পড়ে থাকা মগ্ন চোখের পাতার নিচে থেকে দেখল ঘাসের একটা শীষ কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল দিগন্তের গায়ে। তারপর সেটা ক্রমশ বড় হতে হতে ঢেকে ফেলল নিশ্চল সারা আকাশ। ধীরে ধীরে বন্ধ হয়ে এলো ওর 2 চোখের পাতা।